আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। ডিগ্রি পরীক্ষার পরে আমি অবাধ স্বাধীনতা পেলাম, কারণ ততদিনে বাবা মা স্বীকার করে নিয়েছেন যে আমি যথেষ্ট বড় হয়েছি। আর সেই সুযোগে আমি স্থানীয় হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুললাম। বলতে গেলে আমার দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কাটত। তাদের মধ্যে সুবীর ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ। আমাকে ছাড়তেই চাইত না, তাই ওর যখন ইমার্জেন্সি ডিউটি পড়ত আমাকে ওর সাথে থাকতেই হতো। আমারও ভয়টয় কম ছিল। অ্যাক্সিডেন্টের কেস বা কাটাছেঁড়া সেলাই এগুলি আমার ভালো লাগত। আমি কাটাছেঁড়া সেলাইয়ের সময় সুবীরকে সাহায্য করতাম, মাঝে মাঝে মজাও করতাম। সুবীর ছিল আমারই মতো পাগল, সেজন্যই ওর সাথে আমার এত গাঢ় বন্ধুত্ব হয়েছিল। তবে আমাদের মধ্যে একটা নিয়ম কঠিনভাবে মেনে চলতাম। দুজনের কেউ যখন কোনো মেয়েকে তখন আরেকজন সেদিকে নজর দিতাম না। একদিন একটা ঘটনা ঘটল। একদিন ইমার্জেন্সি ডিউটি করছে সুবীর সাথে আমি। হঠাৎ একটা কেস এলো। এক গ্রাম্য নববধূকে গরুতে ঢিস দিয়েছে। বুটা গরুকে খাবার দিতে গিয়েছিল। গরুটা মাথা নিচু করে খেতে খেতে আচমকা মাথা তুলতে গেছে, আর কাছে দাঁড়ানো বুটার কিনার দিয়ে শিং ঢুকে গেছে। বুটার শাশুড়ি বুটাকে নিয়ে এসেছে। পুরো শাড়ি মাখামাখি এবং তখনও পা বেয়ে রক্ত গড়াচ্ছে। দ্রুত রক্ত বন্ধ না করলে বুটা মারাও যেতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত ক্ষত পরিষ্কার করে ছোট হলে ব্যান্ডেজ আর বড় হলে সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয়। সুবীর বুটার শাশুড়ির কাছে জানতে চাইল কোথায় জখম হয়েছে। গ্রাম্য অশিক্ষিত বুড়ি বলল যে সে দেখে নাই, তয় রানে হতে পারে। সুবীর বুটার জখমের স্থান আর ক্ষতের অবস্থা দেখার জন্য যেই না শাড়ি উঠাতে গেছে, শাশুড়ি মহিলা হা হা করে উঠে বলল, সে কি বেয়াব্রু করতেছেন কেন? কিছুতেই সে হাঁটুর উপরে শাড়ি উঠাতে দেবে না। সুবীর আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মনিদা জিনিসটা দেখছেন? এক্কেরে কি নাদুস নুদুস আর ফর্সা। এই আইটেমের নরম জায়গায় তা একটু না দেখলে ভাই সারা জীবন আফসোস করতে হবে। আমিও ওর কথায় সায় দিলাম, যে করেই হোক একটু দেখতেই হবে, পারলে একটু হাতাতে হবে। কিন্তু কিভাবে? শাশুড়ি বুড়ি যেভাবে পাহারা দিচ্ছে। আমি বললাম, কাকিমা আপনি ছেলেরে আনেন নাই কেন? বুড়ি বলল, আমার পুলারা একটা নাদান হাবাগুবা। হ্যাঁ আইসে কি হরব? আমরা পরামর্শ করে একটা বুদ্ধি বের করলাম। সত্যি মেয়েটা একেবারে ছোট, বেশ এরকম মেয়েদের কোলা ব্যাঙের মতো গাবদা হয়। সুবীর শাশুড়িকে বলল, কাকিমা আপনি একটু ওইখানে দাঁড়ান, আমি একটু আপনার বৌমার সাথে কথা বলবো। শাশুড়ি রাজি হয়ে একটু দূরে সরে গেল বটে, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখল আমাদের দিকে। সুবীর বউটার কাছে জিজ্ঞেস করল, আঘাতটা কোথায়? বউটা ব্যথা সহ্য করতে করতে মুখ চোখ বিকৃত করে জানালো, কুচকিতে। তখন সুবীর বলল, দেখো তোমার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে হবে, প্রয়োজন হলে সেলাই দেয়া লাগতে পারে। তোমার যে জায়গায় আঘাত সেখানে দেখতে দিতে হবে। তুমি কি রাজি? মেয়েটা তখন ব্যথায় কাতরাচ্ছে। সে এমন একটা অবস্থায় আছে যে সে যে কোনো কিছু করতে রাজি, এবং সত্যি রাজি হয়ে গেল। তবে জানতে চাইল ব্যথা লাগবে কিনা। সুবীর জানালো যে ওই জায়গায় অবশ করার ইনজেকশন দেওয়া হবে, ফলে সে কিছু টেরই পাবে না। মেয়েটা সানন্দে রাজি হয়ে গেল। এবারে শাশুড়ি বুড়িকে ডেকে সুবীর বলল যে কাপড় তুলতে হবে না, তবে খুলতে হবে। বুড়ি রাজি হল। সুবীর একটা চান্স নিল। ভাগ্যে লেগে যাওয়ার সম্ভাবনা 90%। বুড়িকে বলল, আপনি রক্ততক্ত দেখে ভয় পান না তো? বুড়ি বলল, না না বাবা, আমার মাথা গুড়ায়, ওসব কাটা ছিঁড়া আমি দেখবার পারমু না। আমরা এটাই চেয়েছিলাম। স্ট্রেচার টেবিলটা মোটা পর্দা দিয়ে আড়াল করা, তাছাড়া দরজায় ওয়ার্ড বয় আছে, কাউকে ঢুকতে দেবে না। সুবীর বুড়িকে উল্টো দিকে ঘুরিয়ে তুলে বসিয়ে তাকে বলল, আপনি আপনার বৌমার হাঁটুর ওখানে শক্ত করে ধরে রাখেন, বেশি ভয় করলে চোখ বন্ধ করে থাকেন। বুড়ি নিশ্চিন্ত হল যে তার বৌমাকে আমরা বেয়াব্রু করতে পারব না। অথচ গ্রাম্য অশিক্ষিত বোকা মহিলা এটা ভাবল না যে কেবল নিচ থেকে উল্টিয়েই বের করা যায় না, ফিতে খুলে উপর থেকেও বের করা যায়। বুটা ব্যথায় সমানে কাতরাচ্ছে।
স্ট্রেচার টেবিলের মাথার দিক একটু ঢালু করে দিল সুবীর, যাতে বুটা দেখতে না পায় আমরা কি করছি। আরও নিশ্চিন্ত হওয়ার জন্য সুবীর বুটাকে বলল চোখ বন্ধ করে রাখতে। বুটা সত্যি সত্যি হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে রইল। সুবীর আমাকে কাজে লেগে যেতে বলল। আমি আলতো করে বুটার শাড়ি সরিয়ে বের করলাম। ওফ কি সুন্দর মোলায়েম, ওখানেই 2 দিন কাটিয়ে দেওয়া যায়। তারপর ফিতে টেনে খুলে লুজ করে নিচের দিকে নামিয়ে দিতেই নরম জায়গাটা বেরিয়ে পড়ল। সত্যিই অপূর্ব সুন্দর, ফোলা ফোলা, চেরাটা গভীর, নদীর পাড়ের সাথে তুলনা করা যায়। তবে উপর দিক এবং কুচকির পাশে ঘন কালো, কোকড়ানো, লম্বা ঘাসে ঢাকা। গরুর শিংটা ঢুকেছে ঠিক কুচকির ভিতর দিয়ে। ক্ষতটা গভীর, সেলাই লাগবে। সুবীর আগে একটা ইনজেকশন লাগালো। 1 থেকে 10 গুনতেই জায়গাটা অবশ হয়ে গেল। বুটার কাছে ক্ষতে টিপ দিয়ে জানতে চাইলাম সে কিছু টের পাচ্ছে কিনা। মাথা নাড়িয়ে জানালো, না। সেলাই দিতে হলে জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি ব্লেড দিয়ে ঘাস কামাতে লাগলাম। মাথায় দুষ্ট বুদ্ধি এলো। শুধু ওই জায়গাটুকুই কেন, পুরো কামিয়ে চকচকে করে তুললাম। সত্যি দেখার মতো। টিপে টুপে দেখলাম তুলতুলে নরম। ছোট্ট মাথাটা নাড়লাম। অবশ থাকায় কিছুই টের পেল না বুটা। পরে সুবীর ক্ষতটা সেলাই দিল। ঠাট্টা করে বলল, মনিদা, দেব নাকি সেলাই করে? বুড়ির ছেলেটা যেয়ে দেখবে দরজা বন্ধ, হা 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 হা। সুবীরের সেলাই দেওয়া শেষ হলে আমি বুটার দিলাম দারুণ। আমি বুটাকে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে, তুমি কি কিছু টের পাচ্ছ? বুটা এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানালো। অবশ্য ও সারাক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল। আমি আরও মজা করার জন্য ওর শাশুড়িকে বললাম, শুনছেন বুড়িমা, আপনার বৌমার ব্যথা একেবারে সেরে গেছে। আমি আপনার বৌমাকে, কিন্তু সে কিছু টের পাচ্ছে না। শাশুড়ি কথাটা লুফে নিয়ে বলল, কি কইলা বাবা, যাই তাই করো না বাবা। দেখো বুড়ার যেন কোনো কষ্ট না থাকে। বড়লক্ষ্মী বউ আমার। আমি হাসতে হাসতে বললাম, না না বুড়িমা, কিছু করতেছি না। আসলটা ইডা একরকমের চিকিৎসা। ও আপনি বুঝবেন না। তাইলে আপনার বৌমা আরও পাইত। সুবীর আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। বুড়ি বলল, তয় তাই করো না বাবা। সিদাই যদি বালা হয়। আমি বললাম, এখন এই অবস্থায় ওটা করা যাবে না। পরে আপনার বৌমার সাথে কথা বলে যদি সে সেই চিকিৎসা নিতে চায় তখন দেয়া যাবে। ব্যথাটা একটু কমুক, ঘাটা সারুক, তারপর। গ্রাম্য অশিক্ষিত সরল বুড়ি কিছুই না বুঝে বলল, আচ্ছা বাবা, তোমাগো অনেক দয়া। সুবীরকে ইংরেজিতে বললাম, যে করেই হোক এই বুটার নরম নরম সুন্দর আমার খুব লোভ হয়েছিল। সুবীরকে সেটা বলাতে সুবীর বুটাকে বলল, প্রতিদিন একবার এসে ড্রেসিং করায় নিয়ে যাবা। 5 দিন পর সেলাই কাটতে হবে, ঘাস শুকাতে আরও 3-4 দিন লাগব। এ কয়দিন তোমাকে একটু কষ্ট করে আসতে হবে। আর তোমার শাশুড়ি বুইড়া মানুষ, তারে কষ্ট দেওয়ার কি দরকার? তুমি তো একাই আসতে পারবা। আর না হয় তোমার স্বামীরের সাথে আনবা। কি মনে থাকবো? বউটা লজ্জা লজ্জা মুখে ঘাড় কাত করে জানালো, থাকবে। আমি সুবীরের সাথে অনেক সলা পরামর্শ করে একটা বুদ্ধি বার করলাম। সেই মোতাবেক সুবীর পরের দিন ও ড্রেসিং করার সময় কথায় কথায় জেনে নিল যে বউটার বাচ্চা হয়নি, তবে ওর শাশুড়ি খুব শীঘ্রই একটা বাচ্চা চায়। তখন সুবীর ওকে কায়দা করে জানিয়ে দিল, আমার বন্ধুটাকে তো চেনো, ও এই ব্যাপারে খুব ভালো ডাক্তার। সমস্যা হলে ওর কাছে এসো। এর আগে অনেক বাচ্চা না হওয়া বউয়ের বাচ্চা বানিয়ে দিয়েছে ও। বউটা রাজি হয়ে চলে গেল। টোপ ফেলা হয়ে গেছে, এখন মাছের ঠোকর দেওয়ার অপেক্ষা। আমাদের একটাই আশা যে বউটার স্বামী যেহেতু নাদান আর বোকাশোকা। বউটারও বয়স অনেক কম, সবে 15-16, কাজেই ওদের মধ্যে ভালোভাবে হওয়ার সম্ভাবনা কম। আর যদি তা হয় তাহলে বাচ্চা হওয়ারও সম্ভাবনা কম। দেখা যাক বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে কিনা। অনেকদিন পার হয়ে গেল, প্রায় 6 মাস। ওসব কথা আমরা ভুলেই গেলাম। আমারও বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এলো। একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে। একদিন সকালে আমি ক্যান্টিনে চা খেতে গেলাম। সুবীর ডিউটিতে ছিল। ফিরে এসে রুমে ঢুকতেই আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। দেখি সেই বুটা আর তার শাশুড়ি সুবীরের সামনে বসা। আমাকে দেখেই ওদের আড়াল করে চোখ মারল সুবীর। ওদেরকে বলল, ওই যে এসে গেছে আপনাদের ডাক্তার সাহেব, যান ওর সাথে কথা বলেন। আমাকে বলল,
বুঝলি মনি, এটা তোর কেস, এত সুন্দর বুটার বাচ্চা হয় না। তুই একটু চেক টেক করে দেখ কিছু করতে পারিস কিনা। আমি খুব গম্ভীর ভাব নিয়ে বললাম, এসো। আমি ওদের নিয়ে একটা খালি চেম্বারে বসালাম। ওই চেম্বারে ডাক্তারের পদ খালি ছিল, কাজেই কারো আসার সম্ভাবনা ছিল না। আমি ওদেরকে বসতে বলে দরজা দিলাম। ডাক্তারের চেয়ারে বসিয়ে বললাম, বল তোমাদের কি সমস্যা। বুটা লজ্জায় জড়ষ্ট শাশুড়ি বলল, দেহ তো বাবা, পুলারার বিয়া দিছি 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা নাতি নাতকুরের মুখ দেখলাম না। পাড়াপড়শি নানান আক্তা কুক্তা কয়, বু নাকি বাঞ্জা। জড়িবুটি কবিরাজি অনেক করছি। শেষে তোমার কথা মনে পড়ল, তাই ওরে নিয়ে আলেম। আমি বললাম, ভালো করছেন, কিন্তু আপনার পুলারে আনা দরকার ছিল। হের সাথেও তো কথাবার্তা কোন লাগবি নাকি, বুড়ি বলল, কিন্তু হ্যাঁ তো নাদান, বুদ্ধিশুদ্ধি নাই, গাবদা গুবদা, কিচ্ছু বুঝে না। আমি বললাম, তবুও বাচ্চা তো হ্যাঁই বানাইব নাকি কাকিমা। বুড়ি শরম পেয়ে মুখে আঁচল চাপা দিয়ে হে হে করে হেসে বলল, তা যা কইছ ঠিকই কইছ। ঠিক আছে, এর পরের দিন হ্যারে পাঠায় দিবানে। আমি শাশুড়িকে বললাম, আপনার পুলার বুড়ে কিছু গোপন কথা জিগান লাগব। আপনি থাকবেন না বাইরে বসবেন। বুড়ি বলল, না বাবা, আমি বাইরে বসি। শাশুড়ি উঠে বাইরে চলে গেল। যাওয়ার সময় বুদ্ধি করে দরজাটা একটু ফাঁক করে রেখে গেল। খুব চালাক, খুব সতর্ক। আমি বউটাকে বললাম, তোমার ঠিক মতো হয়। বউটা অবাক হয়ে বলল, সেইটা আবার কি জিনিস। আমি বুঝলাম, গ্রাম্য অশিক্ষিত মেয়ে, কাজেই ওর সাথে সেভাবেই কথা বলতে হবে। বললাম, মানে প্রতি মাসে তোমার ওই রাস্তা দিয়া বাইর হয় নাকি। বউটা এবারে বুঝতে পারল। শরমে মুখে আঁচল চাপা দিয়ে বলল, ওগারোতা হয়। আমি কয়দিন থাকে। বউ, 5-6 দিন। আমি তোমার স্বামী তোমার সাথেই ঘুমায়। বউ, আর কই ঘুমাইব। আমি বাচ্চা নিতে চাও। বউ, আমার শাশুড়ির খুব শখ। আমি কেন, তোমার ইচ্ছা নেই। বউ মুখে আরো বেশি করে আঁচল চাপা দিয়ে মুখ নিচু করে, আছে। আমি কতটুকু, অনেক না কম। বউটা কিছু না বলে উপর নিচে মাথা দোলায়। আমি ঠিক করে মুখে বলো, কম না বেশি। বউ, একটু বেশি। আমার হাওড়ি কয়ছে এইবার বাচ্চা না ওইলে হ্যার পুলারে আবার বিয়া হরাইব। আমি সপ্তাহে কয়দিন স্বামীর সাথে থাকো। বউ, ওমা কয় কি, সব দিনই তো থাহে। আমি রাতে বিছানায় শোয়ার পরে কি করে তোমার স্বামী। বউ, কি আর হরব, ঘুমায়। আমি ও ঘুমায়, আর কিছু করে না। মানে বাচ্চা হওয়ানোর জন্য তোমরা কি করো। জবাবে যে কথা বউটা বলল, আমার হার্টের বিট বেড়ে গেল। আনন্দে আমার চিৎকার করতে ইচ্ছে করছিল। বউটা লজ্জায় লাল হয়ে বলল, কেন, ও আমারে প্রত্যেক দিন রাইতে ঘুমানোর আগে দেয়। আমি ওরে শিকাইয়া দিছি। দিতে চায় না, তাও আমি ওরে জোর হরে দেওয়াই। আমি আচ্ছা, তুমি অনেক কিছু জানো দেখছি, লেখাপড়া করেছ। বউচ, 3 ক্লাস পড়ছিলাম গায়ের মক্তবে। আমি তুমি জানো দিলে কি হয়। বউস, ওমা, জানুম না কেন, দিলে বাচ্চা হয়। আমি তো সেটা তুমি জানলে কিভাবে, তোমার তো আগে বিয়ে হয়নি। বউত, আমার মায় কইছে, যখন আমি একটু বড় হইলেম তখন মা আমারে কইছিল, খবরদার কোনো জোয়ান পুলারে দিতে দিবি না। আমি জিগাইছিলাম, কেন মা, দিলে কি হয়। মায় কইল, জোয়ান পুলায় দিলে বাচ্চা অয়, হি হি হি। আমার পেট ফেটে হাসি আসছিল, কিন্তু হাসতে পারছিলাম না। কি জুটি মাইরি। স্বামীটা নাদান, জানেই না যে তার সাথে একটা আছে, আর সেটা কেবল পেশাব করার জন্য নয়। সেই খিদে মিটানোর জন্য তার বউয়ের সাথে একটা জায়গা আছে। আর বউ ক্লাস 3 পর্যন্ত পড়া, সব জানতা, বিদ্যের জাহাজ। উনির বিদ্যার বলে উনি জানেন যে কেবল দিলেই বাচ্চা হয়। বউটাও জানে না যে তার শরীরে একটা জায়গা আছে, আর সেটা কেবল জন্য নয়। সেই জন্য তার স্বামীর শরীরে আস্ত একটা আছে। এখন আমার সামনে এক বিশাল সুযোগ। আমার সামনে এমন একটা মেয়ে যাকে কোনো পুরুষ চোখ দিয়ে দেখেনি পর্যন্ত। ওর পুরো সম্পূর্ণ অধরা। আর ঠিকমতো অভিনয়টা করতে পারলে আমি হব ওর আগুন উস্কে দিয়ে ঠান্ডা করার প্রথম পুরুষ। বুড়িটার জন্য খুব মায়া লাগলো আমার। কত শখ তার ছেলের বউয়ের বাচ্চা হবে, সে নাতি নাতনি নিয়ে আনন্দ করবে, পাড়া প্রতিবেশীর বদনামের হাত থেকে রক্ষা পাবে।
কিন্তু সে তো আর জানে না যে তার নাদান ছেলেটা তার বউকে পরিবর্তে নিয়মিত দিচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য। শালার গাধা জানেই না যে খালি আদর দিলেই বউয়ের বাচ্চা পয়দা হয় না, বাচ্চা বানানোর জন্য পরিশ্রম করা লাগে, গায়ের ঘাম ঝরিয়ে বুকে নিয়মিত আচ্ছা করে হয়, আর দিয়ে বউয়ের পকেট ভর্তি করে দিতে হয়, তবেই না বাচ্চা হয়। ওর বউটাও আরেক নাদান, তা না হলে হয়তো আর কাউকে দিয়ে নিজের জুড়াতে পারত, পেটে বাচ্চাও আসত। দেখা যাক আমি কি করতে পারি। অনেকটা সহজ হয়ে উঠেছে বউটা। আমি ওর নাম জানতে চাইলাম, ও জানালো ওর নাম সুফিয়া। আমি তখন বললাম, বুঝলাম, কিন্তু তোমাকে একটা কথা বলা দরকার। তুমি যদি আমার চিকিৎসা নিতে চাও তাহলে এই কথাগুলি তোমার শোনা অতি জরুরি। সুফিয়া জিজ্ঞেস করল, কি কথা? বললাম, প্রথমত আমার সামনে লজ্জা করা চলবে না। লজ্জা থাকলে চিকিৎসা হবে না। মনে করো আমি যদি তোমার চিকিৎসা করি, তোমার সমস্ত আমাকে চেক করতে হবে। এই চিকিৎসা অনেক কঠিন, আমাকে অনেক কষ্ট করতে হবে। শুধু দেখা নয়, হাত দিতে হবে। তুমি যদি মনে করো তুমি এসব করতে পারবে না, তাহলে আর আমার কাছে এসো না। সুফিয়া মুখের কাপড় সরিয়ে হা হা করে উঠে বলল, না না ডাক্তার সাব, আমনে যা যা কইবেন আমি তাই করমু। অসুবিধা হইব না, কিন্তু খরচাপাতি কেমন লাগব? বুঝেন তো আমরা গরিব গুরবা মানুষ। আমি বললাম, না খরচ বেশি লাগবে না। তুমি যা পারবে দিবে, না পারলে না দিবে। আমি আর বেশি দিন এই হাসপাতালে থাকব না। বড় জোর 2-3 মাস আছি। তুমি আমার শেষ রুগী, তাই তোমাকে আমি এমনিতেই চিকিৎসা করে দিয়ে যাব। তাহলে তুমি আমাকে সারা জীবন মনে রাখবে। কি রাখবে না? সুফিয়া লজ্জা হাসি দিয়ে বলল, অবশ্যই রাখমু। বললাম, তোমার বাচ্চা হলে যখন ওকে কোলে নিয়ে আমার কথা মনে পড়বে, তাই না? ও বলল, তার তো পড়বই, আমার কত আশা। আমি বললাম, আমি যা যা করতে বলি সব ঠিক করো, তোমাদের আশা ঠিকই পূরণ হবে। ঠিক আছে, আজ তোমরা যাও, কাল তোমার স্বামীকে সাথে করে নিয়ে এসো। তোমাদের দুজনের চিকিৎসা একসাথে করতে হবে। সুফিয়া রাজি হয়ে চলে গেল। ওদের বিদায় করে দিয়ে সুবীরের রুমে এসে মন খুলে আগে হো হো করে হেসে নিলাম। সুবীর বলল, কি রে, এত হাসছিস কেন? খবর ভালো মনে হচ্ছে। আমি সুবীরকে সব কথা খুলে বললাম। সুবীর বলল, মনি, ভালো একটা দাও মেরেছিস তো রে। ঘুষ হিসেবে লাঞ্চ খাওয়াতে হবে কিন্তু। আমি রাজি হয়ে গেলাম। পরদিন একটু আগেভাগে গিয়ে প্রয়োজনীয় উপকরণগুলি আগে থেকেই সেই খালি চেম্বারে রেখে এলাম। সুফিয়া ওর স্বামীকে সাথে নিয়ে সকাল 11টার একটু পরে এসে পৌঁছাল। সুফিয়ার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওকে দেখতে কি যে সুন্দর লাগছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মেয়েটার জন্য আফসোস হল। ফুলের মতো সুন্দর একটা মেয়ের কিনা এরকম নাদান একটা স্বামী জুটল। আমি প্রথমে দুজনকে একসাথে ভিতরে ডাকলাম। সুফিয়ার স্বামী আসলেই একটা নাদান, একেবারেই সরল সহজ, বোকার হদ্দ। নিজের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বউ যেটা বলে সেটাই বিশ্বাস করে। ওর বউকে যদি কেউ যায় আর বউ যদি বলে যে নাই ঝাড়ফুঁক করছে, তাহলে সেটাই বিশ্বাস করবে। কথা বলে বুঝলাম গোপন বিষয় ও কিছুই জানে না। আমি সুফিয়ার স্বামীকে বাইরে নিয়ে গিয়ে 10টা টাকা দিয়ে বললাম, তোমার বউকে চেক করতে অনেক সময় লাগবে, তো তুমি এই টাকা নিয়ে কোথাও ঘুরে বেরিয়ে এসো। ও জিজ্ঞেস করল, কেন ডাক্তার সাব, বেশি সময় লাগবে কেনে? আমি বললাম, বাচ্চা কার হবে, তোমার না তোমার বউয়ের? বোকার মতো হাসি দিয়ে বলল, হে আমার বউয়ের। আমি বললাম, সেজন্যই বেশি সময়, যাও। বলল, ও বুঝছি, ঠিক আছে। স্বামীটাকে বিদায় করে দিয়ে আমি রুমের দরজা দিলাম। যদিও এই করিডোরে কেউ আসবে না। চেম্বারটা করিডোরের এক প্রান্তে, আর এদিকে করিডোরের মাথার গ্রিল বন্ধ থাকে। যাতায়াত বন্ধ, তবুও সাবধানের মান নেই। আমি সুফিয়াকে বললাম, শোনো সুফিয়া, তোমাকে কাল কি বলেছি মনে আছে? সুফিয়া ঘাড় কাত কর জানালো, মনে আছে। আমি অয়থায় সুফিয়ার বিপি চেক করলা, যাতে সুফিয়ার বিশ্বাস হয় যে সত্যি সত্যিই ওর চিকিৎসা হচ্ছে। সুফিয়াকে বললাম লম্বা লম্বা করে শ্বাস নেওয়ার জন্য। আমি যেটা বললাম সুফিয়া সেটাই করল। ভালো লক্ষণ। তাড়াহুড়া করার ফল কখনো ভালো হয় না। নিজেকে সাবধান করলাম, কোনো তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে। তাড়াহুড়ো করলে সুফিয়ার সন্দেহ হতে পারে, আর সন্দেহ হলে হয়তো আর নাও আসতে পারে আমার কাছে। অথবা সন্দেহ করে যদি কারো সাথে আলাপ করে বসে,
তাহলেই সর্বনাশ। আমি সেদিনই ওকে এই ব্যাপারে কৌশলে নিষেধ করে দিলাম, যাতে বাচ্চা আসার আগ পর্যন্ত ও কাউকে কিছু না বলে। ওকে বললাম, কেউ জেনে ফেললে যদি কোনো ক্ষতি করে। সুফিয়া সাবধান হয়ে গেল। আমি সেদিনের মতো ওকে 2-3 রকমের ট্যাবলেট দিয়ে আবার পরদিন আসতে বললাম। আসলে ওগুলো ছিল সব ভিটামিন ট্যাবলেট, কিন্তু আমি ওর বিশ্বাস আরও দৃঢ় করার জন্য বারবার করে নিয়ম করে ওষুধগুলো খেতে বললাম, দেখো যেন কোনো ভুল না হয়। পরদিন ঠিক সময় মতো সুফিয়া ওর স্বামীকে নিয়ে হাজির হয়ে গেল। আমি আগের দিনের মতো ওর স্বামীকে টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। সে খুব খুশি। সুফিয়া আগের চেয়ে জ্বরটা কাটিয়ে বেশ ফ্রি হয়ে উঠেছে। ও এখন আমার সাথে হেসে হেসে কথা বলছিল। আমিও আর ওর সাথে কোনো আড়াল রাখতে চাইলাম না। জিজ্ঞেস করলাম, ওষুধ খেয়ে কোনো পরিবর্তন বুঝতে পেরেছ? স্বভাবতই ওর উত্তর ছিল, না, পরিবর্তন হবে কি করে? আমি কি কোনো কার্যকরী ওষুধ দিয়েছিলাম নাকি? দিয়েছিলাম তো, ভিটামিন ট্যাবলেট। আমি আবার ওর প্রেশার চেক করলাম, স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলাম, তারপর জিজ্ঞেস করলাম, কোনো পরিবর্তন হয়নি? আবারও মাথা দোলালো সুফিয়া। বললাম, তোমার আপেলের বোটায় কুটকুট করে কামড়ানি বা অস্বস্তি বা শরীরের মধ্যে কেমন কেমন করা, তেমন কিছুই হয়নি। সুফিয়া আবারও মাথা দুলিয়ে জানালো, সেসব কিছুই হয়নি। তখন আমি বললাম, সুফিয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছে লজ্জা পাওয়া যাবে না, মনে আছে? সুফিয়া মাথা হেলিয়ে জানালো, আছে। মিটমিট করে হাসছিল ও। আমি বললাম, তোমার একবার পরীক্ষা করে দেখতে হবে। তুমি তো জানো বাচ্চা জন্মাবার পর সে কি খায়, তাই না? সেজন্য আগে তোমার পরীক্ষা করতে হবে। করব, সুফিয়া বলল। করেন। সুফিয়ার শক্ত শক্ত হয়েছিল। আমি বললাম, না না, এভাবে নয়। এবারে সুফিয়া একটু ঘাবড়াল, কিন্তু সেটা মাত্র সাময়িক। হাত কাঁপছিল। কিছুক্ষণ চেষ্টা করে হেসে বলল, আমি পারব না, আপনি খুলে নেন। আমি আলতো করে হাত রাখলাম। শিউরে উঠল সুফিয়া। 18 বছর বয়সী একটা বিবাহিতা মেয়ে শুধু ভুল জ্ঞানের কারণে সুখ থেকে বঞ্চিত। আমার পেলে তো শিউরে উঠবেই। সুফিয়া থেকে খুলল না। আমি ওর উদ্দেশ্য বুঝতে পারলাম। আমি ওকে উঠে পাশে রাখা ইজি চেয়ারে শুতে বললাম। সুফিয়া উঠে গিয়ে চেয়ারে বসল। হাত আমারও কাঁপছিল। এত সুন্দর দেখেই বোঝা যায় হাত পড়েনি, পুরোপুরি গোল। আমি ওর দিকে তাকিয়ে থাকার জন্য সুফিয়া লজ্জায় মুখটা অন্যদিকে ফিরিয়ে থাকল। আমি আলতো করে একটা সুফিয়া এমনভাবে ঝাঁকি দিয়ে উঠল, মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সুফিয়া মুখে আঁচল চাপা দিয়ে বলল, কিছু না, কেমন যেন লাগলো। আমি বললাম, কেমন লাগলো? সুফিয়া বলল, কইতে পারুম না, কেমন যেন লাগলো। আমি এবারে একটা সুফিয়ার মাঝে মাঝেই ঝাঁকি দিয়ে উঠছিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে এখন? সুফিয়া বলল, কেমন জানি লাগতেছে। আমি বললাম, ভালো না খারাপ? সুফিয়া লজ্জিত হাসি দিয়ে বলল, বালা। সুফিয়া রীতিমতো হাঁফাতে লাগল। বুঝলাম, কাজ হবে। এগুলো নরম করতে হবে, না হলে বাচ্চার জন্য খাবার জমবে না।